জননীতির উদ্ভবের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বিবর্তন। জননীতি রাষ্ট্র পরিচালনার একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্ত, আইন এবং নীতির মাধ্যমে জনসাধারণের কল্যাণ নিশ্চিত করে। এটি শুধুমাত্র প্রশাসনিক ব্যবস্থার জন্য নয়, বরং সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক ভারসাম্য রক্ষার জন্য অপরিহার্য। জননীতির ইতিহাস বহু পুরানো এবং সময়ের সঙ্গে সঙ্গে এটি নানা পরিবর্তনের মধ্য দিয়ে বিকশিত হয়েছে। সমাজের চাহিদা, রাষ্ট্রীয় কাঠামো এবং রাজনৈতিক পরিবেশের পরিবর্তনের সাথে সাথে জননীতির ধরন ও প্রয়োগও পরিবর্তিত হয়েছে। জননীতির ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করতে গেলে প্রথমেই 1215 সালের ম্যাগনা কার্টার কথা উল্লেখ করার প্রয়োজন। এটি ইংল্যান্ডের রাজা জনস্বাক্ষরিত একটি ঐতিহাসিক দলিল, যা প্রথমবারের মতো শাসকের ক্ষমতাকে সীমাবদ্ধ করে এবং জনগণের কিছু মৌলিক অধিকার স্বীকৃতি দেয়। যদিও এটি মূলত রাজপরিবার ও সামন্ত শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য প্রণীত হয়েছিল, তবে এটি আধুনিক জননীতির অন্যতম ভিত্তি স্থাপন করে। এই দলিলের মাধ্যমে জনগণের স্বার্থ বিবেচনা করে আইন প্রণয়ন ও প্রশাসনিক নীতিমালা গ্রহণের ধারণা বিকশিত হয়, যা পরবর্তী সময়ে বিভিন্ন দেশে জননীতির ভিত্তি হিসেবে কাজ করে। জননীতির বিবর্তনকে সাধারণত তিনটি যুগে ভাগ করা যায়: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগে জননীতির ধারণা মূলত নৈতিকতা, দর্শন এবং শাসন ব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে ওঠে। প্রাচীন গ্রিসে প্লেটো ও অ্যারিস্টটল রাজনৈতিক দর্শনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার আদর্শ নীতি সম্পর্কে আলোচনা করেন। প্লেটো তাঁর দ্য রিপাবলিক গ্রন্থে ন্যায়ের ভিত্তিতে একটি আদর্শ রাষ্ট্রের রূপরেখা তুলে ধরেন, যেখানে জনগণের কল্যাণের জন্য রাষ্ট্র পরিচালিত হবে। অন্যদিকে অ্যারিস্টটল শাসন ব্যবস্থার বিভিন্ন রূপ বিশ্লেষণ করেন এবং জনগণের স্বার্থে নীতি নির্ধারণের গুরুত্ব তুলে ধরেন। তবে এই সময় জননীতি একটি স্বতন্ত্র শাখা হিসেবে বিকশিত হয়নি। প্রাচ্যের দিকে তাকালে দেখা যায় যে প্রাচীন ভারতে ধর্মগ্রন্থ ও রাজনৈতিক রাজনৈতিক রচনাগুলিতে জননীতির স্পষ্ট প্রভাব ছিল। ঋগ্বেদ ও সংগীতার মতো সুগ্রন্থে শাসকের দায়িত্ব সম্পর্কে উল্লেখ করা হয়েছে। কৌটিল্যের অর্থশাস্ত্র এই বিষয়ের আরও সুস্পষ্ট একটি দলিল, যেখানে রাজস্ব সংগ্রহ, জনকল্যাণ, আইন শৃঙ্খলা রক্ষা এবং সামরিক কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এটি রাষ্ট্র পরিচালনার জন্য একটি দিকনির্দেশিকা হিসেবে কাজ করত, যেখানে রাজা কীভাবে নীতি প্রণয়ন করবেন এবং জনগণের কল্যাণ নিশ্চিত করবেন তার স্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছিল। মধ্যযুগে ইউরোপের রাজনীতি ও প্রশাসন ধর্ম দ্বারা প্রভাবিত ছিল। চার্চের ক্ষমতা বৃদ্ধি পাওয়ার ফলে শাসন ব্যবস্থায় ধর্মীয় অনুশাসন বড় ভূমিকা পালন করত, যা জননীতির স্বাধীন বিকাশের পথে বাধা সৃষ্টি করেছিল। শাসকেরা প্রধানত ধর্মীয় আদেশ ও বিধিবিধান অনুসরণ করতেন এবং জনসাধারণের স্বার্থ রক্ষার জন্য আলাদা কোনো নীতি গঠনের প্রয়োজন মনে করতেন না। তবে নবজাগরণ আন্দোলনের ফলে পরিস্থিতির পরিবর্তন ঘটে। নিকোলো ম্যাকিয়াভেলি তাঁর বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্সে বাস্তববাদী শাসন ব্যবস্থার ধারণা উপস্থাপন করেন, যেখানে তিনি বলেন যে রাজনীতিতে নৈতিকতা ও ধর্মের চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তিনি দেখান যে একজন শাসককে কখনো কখনো কঠোর নীতি গ্রহণ করতে হতে পারে, যদি তা জনস্বার্থে উপকারী হয়। এই চিন্তাধারা পরবর্তী সময়ে আধুনিক জননীতির ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক যুগে জননীতির বিবর্তন আরও সুস্পষ্ট হয়। প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপ ও আমেরিকায় বিভিন্ন দার্শনিক ও অর্থনীতিবিদ জননীতির উপর গবেষণা শুরু করেন। থমাস হবস, জন লক, জেরেমি বেন্থাম এবং জন স্টুয়ার্ট মিল জননীতির ক্ষেত্রে জনকল্যাণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তাঁরা যুক্তি দেন যে সরকার কর্তৃক নীতির গৃহীত নীতিগুলি এমন হওয়া উচিত যা অধিক সংখ্যক মানুষের কল্যাণ নিশ্চিত করে। বিশেষ করে জন লক সামাজিক চুক্তির মাধ্যমে জনগণের অধিকার সংরক্ষণের পক্ষে কথা বলেন এবং জনগণের স্বার্থে প্রশাসনিক নীতি গঠনের উপর গুরুত্ব আরোপ করেন। বিংশ শতাব্দীর প্রথম দিকে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন প্রশাসনকে রাজনীতি থেকে পৃথক করার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন যে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং রাজনৈতিক প্রভাব সেখানে কম থাকা উচিত। প্রথম বিশ্বযুদ্ধের পরে বিশ্বব্যাপী জননীতি ধারণা আরও দৃঢ় হয় এবং সরকারগুলো জনকল্যাণমূলক নীতি গ্রহণের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণে মনোযোগী হতে শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জননীতির ক্ষেত্রে আরও পরিবর্তন আসে। পারমাণবিক অস্ত্রের বিস্তার এবং জাতীয় নিরাপত্তার উদ্বেগের কারণে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার শুরু হয়। জননীতির এই নতুন দৃষ্টিভঙ্গি হ্যারল্ড ল্যাসওয়েলের গবেষণার মাধ্যমে আরও সুসংগত হয়।
1951 সালে দ্য পলিসি ওরিয়েন্টেশন শিরোনামে তার প্রবন্ধ প্রকাশিত হওয়ার পর থেকে জননীতি গবেষণার একটি স্বতন্ত্র শাখা হিসেবে আত্মপ্রকাশ করে। তিনি দেখান বিভিন্ন বিষয় তিনি দেখান কীভাবে জনগণের দাবি সরকারি সিদ্ধান্তে রূপান্তরিত হয়, কীভাবে নীতিসমূহ তৈরি ও বাস্তবায়িত হয় এবং জননীতির প্রভাব কীভাবে সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ে। এর জন্য লাসওয়েলকে ফাদার অফ পাবলিক পলিসি বলা হয়। 1970-এর দশক থেকে জননীতির বিবর্তন আরও বেগবান হয়। জনশাসকেরা নীতিবিজ্ঞান, নীতি প্রণয়ন এবং নীতি বিশ্লেষণের ক্ষেত্রে আরও বেশি আগ্রহী হতে শুরু করে। বিভিন্ন দেশে জনকল্যাণমূলক কর্মসূচির সম্প্রসারণ ঘটে এবং সরকার নীতি প্রণয়নের সময় নির্দিষ্ট জনগণের চাহিদা ও সমস্যাগুলিকে অগ্রাধিকার দেওয়া শুরু করে। প্রযুক্তির বিকাশের ফলে জননীতির আরও নতুন নতুন দিক উন্মোচিত হয়। তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিগ ডাটার ব্যবহার জননীতি প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জননীতির ইতিহাস বিশ্লেষণ করলে বোঝা যায় যে এটি সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে এবং প্রতিটি যুগে নতুন মাত্রা যুক্ত হয়েছে। ম্যাগনা কার্টা থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি নির্ভর নীতি নির্ধারণ পর্যন্ত জননীতির ধারাবাহিক বিবর্তন প্রমাণ করে যে এটি শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের একটি প্রক্রিয়া নয়, বরং এটি রাষ্ট্র ও জনগণের মধ্যে সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এটি একটি চলমান প্রক্রিয়া যা পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে সমাজের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখে।